ছাত্রছাত্রীরা তোমাদের কথা মতো আজকে আমরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ যারা এইচএস 2022 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের আমাদের এই ক্লাসে আমরা আজকে ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। যে সমস্ত প্রশ্নগুলো এবিটিএ এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে বেছে নেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে দেখব। এবং এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরাও লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলেই কিন্তু পরবর্তী ক্লাসের ভিডিও আসবে, নচেত আসবে না। তো শুরু করা যাক। প্রথমেই দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নাম্বার থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3 নাম্বারের থাকে এই ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটার মান 1 সেইগুলো আমরা দেখে নেব। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে 1-এর দাগের প্রশ্নটি, কপার ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান +0.34 ভোল্ট বলতে কি বোঝো? তো উত্তরটা তোমরা আশা করি জানো, তাও একবার দেখে নাও, রিভিশন হয়ে যাবে। যে কপার ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব +0.34 ভোল্ট এর অর্থ হলো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কপার 2+ আয়নের 1 মোলার গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে একটি কপার দণ্ড নিমজ্জিত করলে কপার দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে 2 বিপরীতধর্মী আধানজনিত দ্বিস্তর ইলেকট্রিক্যাল ডবল লেয়ার গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তার মান হবে 0.34 ভোল্ট। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎদ্বারে একটা ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ডবল লেয়ার তৈরি করার জন্য বা তৈরির মাধ্যমে কিন্তু তড়িৎ বিভবের সৃষ্টি হয়। সেই তড়িৎ বিভবের মানটাই হচ্ছে +0.34 ভোল্ট। ওকে, এর পরবর্তী প্রশ্নে আমরা দেখে নিই যে 2-এর দাগের প্রশ্ন, তড়িৎ কোষে তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তড়িৎ যে কোষে তড়িৎচালক বলের মান নির্ভর করবে মূলত 2টি বিষয়ের ওপর। এক হচ্ছে ওই কোষে ব্যবহৃত যে তড়িৎদ্বার তার প্রকৃতি কীরূপ তার উপর নির্ভর করবে, এবং ওই কোষে ব্যবহৃত যে ইলেকট্রোলাইটিক সলিউশন বা তড়িৎ বিশ্লেষ্য, যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হবে তার প্রকৃতির উপর নির্ভর করবে। এরপরে 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে কতকগুলো যে রিডিউস ইএমএফ দেওয়া আছে, অর্থাৎ রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে এটি মাইনাস রয়েছে, আয়রন 2+ থেকে আয়রন, এটা কিন্তু মাইনাস রয়েছে, -0.44 ভোল্ট। তারপরে কপার 2+ থেকে কপার, এখানে +0.34 ভোল্ট, এবং SN 2+ থেকে SN সেটা হয়ে যাবে -0.14 ভোল্ট, এবং অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম -1.66 ভোল্ট। তো এখানে প্রশ্ন কীরূপ রয়েছে দেখো, এই মানগুলো যদি হয় তাহলে কপার, টিন, অ্যালুমিনিয়াম এর মধ্যে কোনটি আয়রন 2+ আয়নকে বিয়োজিত করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে কপার বা টিন বা অ্যালুমিনিয়াম এর মধ্যে অ্যালুমিনিয়াম কিন্তু আয়রন 2+ আয়নকে বিজারিত করতে পারে। তো বিজারিত করার জন্য কন্ডিশনটা কি ছিল? দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উচ্চ স্থানে অবস্থান করে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণী হাইড্রোজেন, তার উপরে অবস্থিত যে সমস্ত মৌলগুলো সেগুলো কিন্তু শক্তিশালী বিজারক। ঠিক আছে, শক্তিশালী বিজারক হওয়ার জন্য তারা কিন্তু তার নিচে থাকা যে মৌলগুলো তাদেরকে বিজারিত করতে পারে। আর ঠিক উল্টোটা হয়, যদি হাইড্রোজেনের নিচে থাকে, অর্থাৎ যেটা হচ্ছে পজিটিভ বেশি জার, তার ক্ষেত্রে কিন্তু তারা শক্তিশালী জারক, অর্থাৎ তারা অপরকে জারিত করতে পারে।
ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম যে এর মান কিন্তু -1.66 ভোল্ট, অর্থাৎ এটা কিন্তু অনেকটাই ওপরের দিকে অবস্থান করছে। বাকিগুলো দেখো, যেমন যদি আমরা আয়রনের ক্ষেত্রে দেখি, ধরলাম এখানে অ্যালুমিনিয়াম অবস্থান করেছে, তাহলে আয়রন অবস্থান করবে কোথায়? তার ঠিক নিচে অবস্থান করবে। ঠিক আছে। তো এই থেকে আমরা বলতে পারি ওপরে থাকা যে অ্যালুমিনিয়াম তা শক্তিশালী বিজারক, তাই কিন্তু অ্যালুমিনিয়াম 3+ অবস্থায় বেশি স্থায়ী হয়, তার জন্যই কিন্তু নিজে কিন্তু জারিত হয়ে এখানে আয়রনকে বিজারিত করবে। কথাটা আমার বোঝা গেল? এরপরে দেখো 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, এখানে দেখো 25 ডিগ্রি সি উষ্ণতায় প্লাটিনাম হাইড্রোজেন, এখানে 1.4 ATM প্রেসার দেওয়া আছে এবং HCl এর গাঢ়ত্ব দেওয়া আছে 0.01 মোলার। তো এখানে আমরা অর্ধকোষ বিক্রিয়া সেটা আমরা আগে লিখে নিই। তা H2 1.4 ATM প্রেসার এবং সেখান থেকে H+ যার গাঢ়ত্ব 0.01 m, একটা ইলেকট্রন হলো, তাহলে নিউট্রাল হয়ে যাবে, তাই না? এবার নার্স্টের ইকুয়েশন অনুযায়ী আমরা লিখে দেব E H2H+ থেকে E0 H2H+ এবং -0.059, এখানে n এর মান কিন্তু 1, অর্থাৎ একটি মাত্র ইলেকট্রন ইনভলভ হয়েছে, তাই 1 লগ, তারপর কী হবে, লগ H+ এর গাঢ়ত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার, সেই পার্শিয়াল প্রেসার, এবং ওপরে হচ্ছে হাইড্রোজেন H+ এর গাঢ়ত্ব। তো এটা লিখে দিলেই কিন্তু 1 নাম্বার রয়েছে, লিখে দিলেই তোমাদের নার্স্টের ইকুয়েশনটি লেখা হয়ে যাবে। বোঝা গেল? এরপরে দেখো 5 দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে, 25 ডিগ্রি সি উষ্ণতায় পদার্থ প্রমাণ বিজারণ বিভবের মান থেকে কোষ বিক্রিয়াটি লিখো। তো এখানে দুটো বিজারণ বিভবের রেডিউস পোটেনশিয়াল দেওয়া আছে। তো এখান থেকে রিডাকশন পোটেনশিয়ালের মানটা কিন্তু কপার 2+ কপার এটার কিন্তু বেশি। কার থেকে বেশি? জিঙ্ক 2+ জিঙ্কের থেকে। তো এইখানে তোমাদের জাস্ট মনে রাখার জন্য বিষয়টি দেখো, এখানে একটা বক্সের মধ্যে লিখেছি, এটা জাস্ট মনে রাখবে, এটা লিখতে হবে না। ঠিক আছে। যে কোষ বিক্রিয়ায় অ্যানোড তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব E0 মান ক্যাথোড তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব E মানের অপেক্ষা কম হবে। সুতরাং কোষটিতে জিঙ্ক অ্যানোড হিসেবে এবং সিলভার ক্যাথোড রূপে ব্যবহৃত হয়। এখানে সিলভারের জায়গায় তোমরা কপার দিবে। ঠিক আছে। তো কপার ব্যবহৃত হবে, অ্যানোডে জারণ ঘটবে এবং ক্যাথোডে বিজারণ ঘটবে। ক্লিয়ার? তো এটা করার পর আমরা কোষ বিক্রিয়াটি লিখব এইভাবেই। অ্যানোড বিক্রিয়া, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে, তো E0 এর মান দেওয়া আছে। এবার ক্যাথোড যে কপার 2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে গেল, এখানে E0 এর মান দেওয়া আছে। তো এখানে দেখবে এটার ক্ষেত্রে কপার 2+ থেকে কপার, এদের কিন্তু চিহ্নের পরিবর্তন হয়নি, কিন্তু জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যেহেতু উল্টে গিয়েছে, তাই আমরা কিন্তু এদের চিহ্নের পরিবর্তন ঘটিয়ে দেব, অর্থাৎ যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে। তো প্লাস করে দিলাম। এরপর কোষ বিক্রিয়াটি কি করব, দেখো দুটো ইলেকট্রন কেটে যাবে দুই পাশে, তাহলে জিঙ্ক প্লাস যে কপার 2+, তারপরে রিভার্সিবল চিহ্ন বা সিঙ্গেল চিহ্ন দেবে, এটা রিভার্সিবল না, জিঙ্ক 2+ এবং কপার। তো এখানে ই সেল কত হচ্ছে, ই সেলের মানটা হয়ে যাবে দুটোর যোগফল। ঠিক আছে। যোগফল করলে +1.10 ভোল্ট, এইভাবে লিখলেই হবে। ঠিক আছে। এরপরে 6 দাগের যে প্রশ্নটি রয়েছে, কোনো তড়িৎ কোষে কোষ বিক্রিয়ার ফলে গিবস মুক্ত শক্তির হ্রাসের ΔG এর সাথে কোষের তড়িৎচালক বলের মধ্যে সম্পর্কটি লিখো। তো এইখানে তোমরা লিখবে উত্তর, কোষের EMF অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল এবং গিবস ফ্রি এনার্জি ΔG পরিবর্তনের মধ্যে সম্পর্কটি হলো ΔG = -NFE সেল। এখানে N বলতে বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে ইলেকট্রন সংখ্যা তাকে বোঝাচ্ছে, F বলতে ফ্যারাডে এবং ই সেল বলতে কোষের পরাবর্ত কোষের তড়িৎচালক বল এবং জি বলতে গিবস মুক্ত শক্তির পরিবর্তন। এগুলো মেনশন করতেই হবে। করার পর তোমরা লিখে দেবে যে 1 মোল দ্বারা বাহিত তড়িতের পরিমাণ, এফ বলতে এখানে ফ্যারাডে 1 মোল দ্বারা বাহিত তড়িতের পরিমাণ। ঠিক আছে।
মূলত এই সমীকরণটাই হয়ে যাবে এইখানে সম্পর্ক। বোঝা গেল? এরপর 7 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, 7 দাগে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্কটি কী? খুবই সিম্পল, এটা তোমরা জানো যে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক, রাসায়নিক তুল্যাঙ্ক ই ইকুয়ালস টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইন্টু ফ্রাডে, 1 ফ্রাডে। ওকে, বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি 8 দাগের প্রশ্ন, যে কে প্লাস জেডএন 2 প্লাস এইচ প্লাস এবং কপার 2 প্লাস আয়নগুলিকে তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সাজাও। খুবই ভালো প্রশ্ন। এখানে তাদের রিডাকশন পোটেনশিয়ালের মান দেওয়া আছে, প্রত্যেকটির ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়ালের মান এখানে দেওয়া আছে। তো যে সকল আয়নগুলোর যে ইজরোর মান ধনাত্মক তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি হবে। ঠিক আছে, যাদের এখানে রিডাকশন পোটেনশিয়ালের মান বা বিজারণ বিভবের মান যার পজিটিভ অর্থাৎ ধনাত্মক, সেইগুলো কিন্তু ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। ধনাত্মক মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই প্রবণতাও বৃদ্ধি পাবে। সুতরাং আমরা এখানে বলে দিতে পারি সব থেকে পজিটিভ কি আছে? পজিটিভ আছে এখানে 0.34 ভোল্ট, যেটা কপার 2 প্লাস থেকে কপার, তাই আমরা কপার 2 প্লাসকে আগে রাখলাম, মুক্ত হবে। এরপর দেখো হাইড্রোজেন 0 আছে, তাহলে হাইড্রোজেন এইচ প্লাসকে রাখবো। তারপর জিঙ্ক দেখো 0.76, এখানে কিন্তু মাইনাস রয়েছে অর্থাৎ নেগেটিভ রয়েছে। তো এই নেগেটিভের মানটা কিন্তু তোমার যে পটাশিয়াম কে প্লাসের এবং কে থেকে কিন্তু অনেকটাই কম, তা অনেকটাই বেশি। মাইনাসের যে পরিমাণটা এটা বেশি, কিন্তু এর মানটা কিন্তু পজিটিভ, কিছুটা বেশি পজিটিভ। ঠিক আছে, দেখো না দুটোর পার্থক্য রয়েছে না, তাই আমরা জেডএনকে আগে রাখলাম, তারপর কে প্লাসকে রাখলাম। তো এটা হয়ে যাবে আমাদের অর্ডার। ওকে, এরপর 9 দাগের যে প্রশ্নটি রয়েছে, কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? খুবই ভালো প্রশ্ন। কপার 2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয় এবং অধক্ষিপ্ত হয়। কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার অর্থাৎ এখানে 63.5 গ্রাম আণবিক ভর, যেটা ঠিক আছে কপারের, তো উৎপন্ন আজ করতে কিন্তু এখানে দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে, তাই এখানে 2 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন হবে। বোঝা গেল? যতগুলো ইলেকট্রন ইনভলভ হবে সেই সংখ্যা গুণিত এফ হয়ে যাবে। ক্লিয়ার? এরপর 10 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, ভালো প্রশ্ন, যে 1 গ্রাম M3+ আয়নের আধান কুলম্ব এককে কত হবে? তো 1 মোল ত্রিযোজী, এটা তো ত্রিযোজী আয়ন তাই না? তাহলে ত্রিযোজী আয়নের আধান কত হয়? 1 মোল পরিমাণ ত্রিযোজী আয়নের আধান হয়, দেখো 3 গুণিত এফ, যেহেতু এখানে 3টে মাইনাস রয়েছে, আধান 3, তো 3 গুণিত এফ, এফের মান কত? 96,500। ঠিক আছে, এত কুলম্ব। তাহলে 1 মোল N3- আমরা এটাকে এম করব, হ্যাঁ এন করব না, কারণ এখানে এম আমাদের দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে M3- আয়ন সমান কত হবে? এখানে হয়ে যাবে, দেখো একটা জিনিস, এখানে কিন্তু আমরা নাইট্রোজেন ধরে নিচ্ছি। ঠিক আছে, এমকে আমরা নাইট্রোজেন ধরে নেব, নাহলে কিন্তু আমাদের অঙ্কটি সম্পূর্ণ হবে না। তাহলে এমকে আমরা নাইট্রোজেন ধরে নিই, নাইট্রোজেন তো ত্রিযোজী আয়ন তাই না, একই রকম সেম। তাহলে এমকে আমরা যদি এন ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 14। ঠিক আছে, গ্রাম আণবিক না, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 14, তো 14 বসালাম। তাহলে 1 মোল N3- আয়ন সমান 14 গ্রাম N3- আয়ন, এবং 14 গ্রাম আয়নের আধান যদি 3 গুণিত 96,500 হয়, তাহলে 1 গ্রামের পরিমাণ কত হবে? 3 গুণিত 96,500 ডিভাইডেড বাই 14, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 20,678.57 কুলম্ব। এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর দেখো সংক্ষিপ্ত যে প্রশ্ন 1 নম্বরের, এইগুলো কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে। তো আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, এটা বইতে তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে এটাকে আবার বলে দেয় যে আপেক্ষিক পরিবাহিতার একক কী, বা মোলার আয়নীয় পরিবাহিতা বলতে কি বোঝো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে,
লবণ সেতুর কাজ কী বা লবণ সেতুটা কী এবং কোষ ধ্রুবকের এসআই বা সিজিএস একক কী। তো এইগুলো কিন্তু 1 নম্বর প্রশ্নের জন্য তোমরা দেখে রাখতে পারো। ওকে, খুবই কাজে আসবে। এরপর 3 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে মূলত দেখো 2 এবং 1-এ বিভাজিত হয়ে থাকে। 2 নম্বরের একটা ম্যাথ থাকবে, তার সাথে একটা শর্ট কোশ্চেন থাকবে। তো প্রথমেই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে আয়রন থেকে আয়রন 2+, এখানে তার গাঢ়ত্ব দেওয়া আছে এবং SN2+, তার গাঢ়ত্ব দেওয়া আছে এবং SN। কোষের কোষ বিভব নির্ণয় করো। ঠিক আছে, এখানে রিডাকশন পোটেনশিয়ালের মান দেওয়া আছে। আর দ্বিতীয় যে প্রশ্ন, সাম্যাবস্থায় থাকা গ্যালভানীয় কোষে তড়িৎচালক বলের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা প্রশ্নটা আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এরপর আমরা উত্তরটি দেখে নিই যে অ্যানোড বিক্রিয়াটি আমরা লিখব আয়রন থেকে আয়রন 2+, দুটো ইলেকট্রন। ঠিক আছে, এবং এর মানটাও আমরা দিয়ে দেবো। ক্যাথোড থেকে SN2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে SN, এর মানটাও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়েছে, তোমরা লক্ষ্য করেছো কিনা দেখো। দেখো এখানে আয়রন 2+ থেকে আয়রন, তো এখানে আমরা কিন্তু উল্টো দেখতে পাচ্ছি যে আয়রন থেকে আয়রন 2+, তাহলে এই চিহ্নের পরিবর্তনটি আমরা ঘটিয়ে দেবো, পজিটিভ হয়ে যাবে, তাই না? তো পজিটিভ করার পর যদি আমরা এটাকে টোটালটাকে যোগ করে দিই, কোষ বিক্রিয়াটি কী হবে যে আয়রন থেকে SN2+, যার গাঢ়ত্ব দেওয়া আছে 0.2 m, এবং সেইখান থেকে Fe2+, যার গাঢ়ত্ব দেওয়া আছে 0.6 m এবং SN। এখানে ই সেলের মানটা আমরা পেয়ে গেলাম, দুটো যোগ করে দিলাম। ঠিক আছে, এবারে কোষের কোষ বিভব ই সেল সমান কত, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে। E0 সেল, সেখান থেকে আমরা দুটো ইলেকট্রন যেহেতু ইনভলভ হয়েছে, নার্সটের ইকুয়েশন আমরা এখানে কাজে লাগিয়েছি, তাহলে 0.059 ডিভাইডেড বাই 2, দুটো ইলেকট্রন মানে এখানে গ্রহণ বর্জন হয়েছে, তাই 2 আমরা লিখে দিলাম। তো লগ আয়রন, এখানে দেখো আয়রন 2+, যার গাঢ়ত্ব হচ্ছে 0.6 m এবং SN2+ নিচে থাকবে 0.2। ঠিক আছে, তো এরপর যে ক্যালকুলেশনটা হবে সেটা আশা করি তোমরা ক্যালকুলেটরে করতে পারবে, এই অংশের ক্যালকুলেশনটি পারবে। তো আমি ক্যালকুলেশন করার পর যে মানটি পেয়েছি সেটা দেখে নাও, 0.5659 ভোল্ট। অর্থাৎ আমরা কোষ বিভবের মান কত বলতে পারি, 0.5659 ভোল্ট। ক্লিয়ার? এরপরে দেখো সাম্যাবস্থায় থাকা গ্যালভানীয় কোষের তড়িৎচালক বলের মান ই, যেটা ঠিক আছে ইলেকট্রোমোটিভ ফোর্স 0 হয়, ই সেল 0 হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো 1-এর দাগের, 1 মোলার কপার সালফেট দ্রবণকে একটি নিকেল পাত্রের মধ্যে রাখা যাবে কি? দেওয়া আছে এখানে নিকেল থেকে নিকেল 2+, অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে, এবং কপার থেকে কপার 2+, অক্সিডেশন পোটেনশিয়ালটি দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে সংগঠিত তড়িৎদ্বার বিক্রিয়াটি লেখো। তো প্রথমেই প্রশ্নের আমরা উত্তরটি করে নিই। যেহেতু এখানে আমরা দেখো অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে, সেটাকে আমরা রিডাকশন পোটেনশিয়ালে নিয়ে এলাম আমাদের সুবিধার্থে। ঠিক আছে, রিডাকশন পোটেনশিয়ালের মানটা দুটোরই বের করলাম। তো এই ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর এই ক্ষেত্রেই কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোর রিডাকশন পোটেনশিয়াল, কপার 2+ থেকে কপার রিডাকশন পোটেনশিয়ালের মানটা কিন্তু অনেকটাই বেশি। কার থেকে? নিকেল 2+ থেকে নিকেল। তাই নিকেল ধাতুর জারণ হওয়ার প্রবণতা কপার ধাতু অপেক্ষা বেশি। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি নিকেল ধাতুর বিজারণ ক্ষমতা কপার ধাতু অপেক্ষা বেশি হবে। কাজেই নিকেলের তৈরি পাত্রে কপার সালফেট দ্রবণ রাখলে নিকেল ও কপার সালফেট বিক্রিয়া করে কপার ধাতুকে অধক্ষিপ্ত করে, যার জন্য কিন্তু আমরা এই নিকেলের পাত্রে কপার সালফেটকে রাখতে পারবো না। সেই বিক্রিয়াটাও দিয়ে দেবে, এইভাবে বিক্রিয়াটা দেবে। ঠিক আছে, তো এখানে কপার সালফেট সলিড অধক্ষিপ্ত হয়, সুতরাং বলে দেবে যে এটা রাখা যাবে না। এরপর দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তো প্রমাণ হাইড্রোজেন যে তড়িৎদ্বারটি কী সেটা আগে লিখে দেবে। প্লাটিনাম হাইড্রোজেন, এখানে 1 atm অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং H+, তার অ্যাক্টিভিটি হয়ে যাবে তোমার 1। ঠিক আছে, তো তড়িৎদ্বার বিক্রিয়াটি এবারে লিখবে ক্যাথোড হিসেবে যদি আমরা ব্যবহার করি এই হাইড্রোজেন তড়িৎদ্বারকে,
তাহলে সেই ক্ষেত্রে তাদের যে বিক্রিয়া সেটা হয়ে যাবে H প্লাস অ্যাকুয়াস, আর অ্যাক্টিভিটি হয়ে যাবে তোমার 1, একটা ইলেকট্রন গ্রহণ করে হাফ H2 যেখানে গ্যাস উৎপন্ন হয় এবং তার পার্শিয়াল প্রেসার হয়ে যাবে 1 atm। ক্লিয়ার? এরপর দেখো অ্যানোড হিসেবে যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে উল্টো হবে, যে হাফ H2 গ্যাস 1 atm পার্শিয়াল প্রেসার এবং উৎপন্ন হবে H প্লাস অ্যাকুয়াস, অ্যাক্টিভিটি হয়ে যাবে 1 এবং একটি ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে। ঠিক আছে, তো এইভাবে লিখবে। এরপরে আমরা চলে আসছি 3 দাগের প্রশ্নে, যে 25 ডিগ্রি সি উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষের বিজারণ বিভব -0.3 ভোল্ট হলে অর্ধকোষে H2SO4 দ্রবণের পিএইচ কত? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি। অর্ধকোষটি আমাদের এখানে যে দেওয়া আছে, তো এরপরে যেটা রয়েছে কোষের বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত হবে? দুটো রিডাকশন পোটেনশিয়ালের মান এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রথমেরটাই আমরা দেখি। 1 দাগে যে প্রশ্নটি রয়েছে 3-1, অর্ধকোষের বিজারণ বিক্রিয়াটি আমরা লিখে দেব যে হাইড্রোজেন প্লাস 2H প্লাস অ্যাকুয়াস দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। তো নানস্টের ইকুয়েশন অনুযায়ী আমরা ইকুয়েশনটি লিখে দেব। এখানে যেহেতু এনের মান কিন্তু দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে, বাকি সব একই। ঠিক আছে, তো হাইড্রোজেন H2 গ্যাস যেটা রয়েছে তার কিন্তু পার্শিয়াল প্রেসার এখানে থাকবে pH2 এবং H প্লাসের গাঢ়ত্ব তার স্কোয়ার হয়ে যাবে। এখানে যে মানগুলো আমরা জানি যে হাইড্রোজেন ইলেকট্রোড প্রমাণ E0 মান 0 ভোল্ট এবং হাইড্রোজেনের যে পার্শিয়াল প্রেসার 1 atm এবং এখানে দেওয়া আছে আমাদের যে ই সেল, ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে -0.3 ভোল্ট, সেই মানগুলো আমরা জাস্ট বসিয়ে দিলাম এবং এনের মান এখানে 2 বসাবো। ঠিক আছে, বসানোর পর যদি আমরা এটাকে সরলীকরণ করে নিই তাহলে কিন্তু আমাদের পিএইচ বেরিয়ে যাবে। তো কিভাবে বেরোবে? এখানে সরলীকরণ করলাম, করার পর এটা এলো, তারপর আমরা লগ যে H প্লাস হোল 2 সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -0.6 ডিভাইডেড বাই 0.059, সেখান থেকে পেয়ে যাচ্ছি -10.169 এবং সূচকের নিয়ম অনুযায়ী বা লগের ক্ষেত্রে আমরা যেটা করি যে স্কোয়ার থাকলে সেটা আগে চলে আসবে। তো 2 লগ যে H প্লাস concentration equals to -10 যে 0.169। ঠিক আছে, তো লগ H প্লাস কনসেন্ট্রেশন, তো সেইখান থেকে 2 দিয়ে ভাগ করব, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে -5.08 আসছে। অর্থাৎ এই মাইনাসটিকে যদি আমরা লগের কাছে নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে বা মাইনাস দিয়ে উভয় পক্ষকে যদি আমরা গুণ করি তাহলে -log10 ঠিক আছে, আর এখানে 5.08 আসছে। অর্থাৎ এই যে মাইনাস পিএইচ সমান আমরা কি জানি যে পিএইচ সমান হয় -log10H+। ঠিক আছে, সেটাই হয়েছে, তাহলে এটা পিএইচ, তাহলে পিএইচ সমান হয়ে যাবে 5.08। এটাই আমাদের উত্তর। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি আমরা দেখে নেব। অ্যানোড বিক্রিয়াটি আগে করব। অ্যানোড বিক্রিয়া করলাম, এখানে কপার থেকে কপার 2+, তো কপার থেকে কপার 2+ অক্সিডেশন ঘটছে, তাই কপার 2+ এর মানটি -0.34 ভোল্ট এবং ক্যাথোডের ক্ষেত্রে আজ 2H+ এবং 2E সেখান থেকে 2Hg হলো। তো এইখানে দেখো তোমার সিলভারের যে রিডাকশন পোটেনশিয়ালের মান যা ছিল সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, কারণ এটা দুটোর ক্ষেত্রে হচ্ছে, দুটো ইলেকট্রন বোঝানোর জন্য আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করব, ফলে আমরা পেয়ে যাব +1.60 ভোল্ট। তাহলে কোষ বিক্রিয়াটি কী হবে? কোষ বিক্রিয়াটি যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে এটা কপার প্লাস 2Hg+, সেখান থেকে কপার 2+ এবং 2Hg এবং ই সেল এর মান হয়ে যাবে এই দুটোর যোগফল। এই দুটোর যোগফল করলে যেটা হয় সেটা 1.26 ভোল্ট। এরপর আমরা কি করব? ডেল জি 0, ঠিক আছে, গিভস ফ্রি এনার্জি আমরা সেলের ক্ষেত্রে নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি যে -NFE0 সেল, তাই না? তাহলে এখানে E0 সেলের মান আমরা পেয়েছি, যে মানটি পেয়েছি সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো E0 সেলের মান যেহেতু পজিটিভ হচ্ছে সেহেতু আমরা ডেল জি এর মানটি কি নেগেটিভ পাবো।
তাহলে আমাদের এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয়ে যাবে। বোঝা গেল? এরপর 4 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, 1 প্রদত্ত বিক্রিয়াটির সম্ভাব্যতা ব্যাখ্যা করো। তো এইখানে আমাদের একটা রিঅ্যাকশন দেওয়া আছে, কোষ রিঅ্যাকশন, এবং তার রিডাকশন পোটেনশিয়াল মান দুটো দেওয়া আছে। তো আমরা শুরু করি অ্যান্সারটি। প্রদত্ত রেডক্স রিঅ্যাকশনে কপারের জারণ, অর্থাৎ কপারের যে কপার থেকে কপার 2+ হচ্ছে জারণ ঘটছে, এবং টিংয়ের ক্ষেত্রে এখানে বিজারণ ঘটছে, SN2+ থেকে SN ঘটছে। তো উক্ত গ্যালভানিক কোষে অ্যানোড হিসেবে যে কপার 2+ থেকে কপার হবে, এবং ক্যাথোড হিসেবে যে SN2+ থেকে SN। তাহলে আমরা SN2+ থেকে SN এটাকে ক্যাথোড হিসেবে নিলাম, এবং অ্যানোড হিসেবে কপার 2+ থেকে কপার নিলাম। ঠিক আছে, এরপর আমরা E0 সেল যদি নির্ণয় করি তাহলে কি হবে? E0 সেল সমান হয়ে যাবে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে ক্যাথোড হিসেবে SN2+ SN এবং অ্যানোড হিসেবে কপার 2+ কপার। তো দুটোর মান আমরা যদি বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা যে মানটি পাবো E0 সেল তা কিন্তু -0.49 ভোল্ট। অর্থাৎ ই সেলের মান যদি নেগেটিভ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে ডেল জি এর মান তো আমরা জেনে এসেছি, ডেল জি সমান -NF E0 সেল। তাহলে E0 সেলের মান নেগেটিভ হলে এটাও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ডেল জি পজিটিভ, ডেল জি পজিটিভ হলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে ডেল জি গ্রেটার দেন 0 হলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না, তাই বিক্রিয়াটি সম্ভব হবে না। বোঝা গেল? এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, একটি ইলেকট্রনের আধান E এবং অ্যাভোগাড্রোর সংখ্যা N ও ফ্যারাডে F এর মধ্যে সম্পর্কটি লিখো। এটা বই থেকে, যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে। 5 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, 5 1 25 ডিগ্রি সি উষ্ণতায় একটি তড়িৎ রাসায়নিক কোষে নিম্নলিখিত বিক্রিয়াটি ঘটলে বিক্রিয়াটি ডেল জি এবং সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। এখানে বিক্রিয়া দেওয়া আছে এবং রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাও দেওয়া আছে। তো বিক্রিয়া অনুসারে আমরা অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়াটি লিখে দিয়েছি। তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরে গেছো, আর নতুন করে বলে টাইম ওয়েস্ট করছি না। তো বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের যে মোল সংখ্যা তা N সমান কিন্তু আমরা 2 পেয়ে যাচ্ছি। এরপর জেনারেলি আমরা E0 বের করব। E0 বের করলেই কিন্তু আমরা ডেল জি পাবো, তাই না? তাহলে এখানে E0 সেল সমান ক্যাথোড মাইনাস অ্যানোড। তো সেই মানগুলো আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর যে মানটি আসছে তা হচ্ছে E0 সেল সমান 0.46 ভোল্ট। ঠিক আছে, এরপর দেখো এখানে ডেল জি 0 সমান -NF E0 সেল। তো এখানে N এর মান 2 এবং F এর মান 96,500 এবং তারপর E0 0.46। তো এখান থেকে আমরা যে মানটি পেয়ে যাচ্ছি সেটা জুলে পাচ্ছি। ঠিক আছে, জুলটাকে আমরা কিলো জুলে করতে পারি 1000 দিয়ে ভাগ করে। ঠিক আছে, এরপর দেখো আমরা যে সম্পর্কটি পেয়েছিলাম, ঠিক আছে, সম্পর্কটি কি পেয়েছিলাম? যে ডেল জি ইকুয়ালস টু -2.303 RT log K। আরেকটা সম্পর্ক পেয়েছিলাম ডেল জি ইকুয়ালস টু -NFE। এই দুটো সম্পর্কে আমরা কম্বাইন করে কিন্তু আমরা এই সম্পর্কটি পেয়েছি। বোঝা গেল? তাহলে এইখানে যে সম্পর্কটি আছে সেখান থেকে লগ কে আমরা নির্ণয় করব। লগ কে NFE0 বাই 2.303 RT। এখানে আমরা জুলে বসাবো, কারণ আর এর মানটি আমরা জুলে বসিয়েছি। ঠিক আছে, এবং টি এর মান 298 বসানোর পর লগ যে কে সমান আমাদের আসছে 15.56। এখান থেকে যদি আমরা লগে কিন্তু 10 বেস আছে, ঠিক আছে, 10 বেস আছে। তাহলে তোমরা যখন এটা করবে ক্যালকুলেটারে, কে সমান কী হবে? যে 10 বেস 15.56, এটা ক্যালকুলেটার করবে, করার পর দেখবে কে এর মান একটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এরপর বিক্রিয়াটি ডেল জি এর মান আমরা এখানে কত পাচ্ছি? -88.78 কিলোজুল, এবং সাম্যধ্রুবক কে এর মান পেয়ে যাচ্ছি 3.69 গুণিত 10⁻15। ক্লিয়ার? এরপরে দেখো ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র দুটি লিখো। এটা তোমরা বইতে পেয়ে যাবে, খুবই ভালো প্রশ্ন, যেটা তোমরা করে নেবে। এরপর 6 দাগে যে প্রশ্নটি রয়েছে,
0.1 m KCl দ্রবণে দ্বারা পূর্ণ একটি পরিবাহিতা কোষের রোধ 80 ওহম। পরিবাহিত কোষটির কোষ ধ্রুবক 1 সেন্টিমিটার ইনভার্স। উক্ত KCl দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। তো আমরা জানি এইখানে ল্যামডা ইকুয়ালস টু কাপ্পা ইন্টু A/L। এখানে ল্যামডা বলতে 1/r, আর বলতে রেজিস্ট্যান্স, কাপ্পা বলতে স্পেসিফিক কন্ডাক্টেন্স, এ বলতে এরিয়া, এল বলতে লেন্থ। ঠিক আছে, তো কাপ্পার সমান আমরা কি বের করব? কাপ্পার সমান হবে 1/r ইন্টু L/A। L/Aটাকে আমরা কোষের ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট বলি। ঠিক আছে, তো এই সেল কনস্ট্যান্টের মান দেওয়া আছে, তো মানটা আমরা বসিয়ে দেবো 1, এবং রেজিস্ট্যান্স আর এর মান দেওয়া আছে 80 ওহম, সেটাও বসিয়ে দেবো। সেইখান থেকে আমরা কে এর মান পেয়ে যাচ্ছি 0.0125 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এরপর মোলার পরিবাহিতা নির্ণয়ের সময় কিন্তু এই কাপ্পাটি আমাদের খুবই কাজে লাগবে, কারণ মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000/m। এম বলতে কনসেন্ট্রেশন যেটা দেওয়া আছে। ঠিক আছে, কাপ্পার মান তো আমরা পেয়ে গিয়েছি, সেই কাপ্পার মান বসালাম 1000/0.1। সেইখান থেকে আমরা ল্যামডা এম অর্থাৎ মোলার পরিবাহিতা পেয়ে যাচ্ছি 125 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। অর্থাৎ আমরা বলে দিতে পারি যে KCl দ্রবণটির মোলার পরিবাহিতা 125 ওহম ইনভার্স সেন্টিমিটার -2 মোল ইনভার্স। ওকে, এরপরে যেটা রয়েছে দেখো, 1 ফ্যারাডে তড়িৎ যে কত গ্রাম ক্যালসিয়াম তড়িৎদ্বারে জমা করবে। তো ক্যালসিয়াম হলো দ্বিযোজী যে এক পরমাণু মৌল, তাহলে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে উৎপন্ন ক্যালসিয়াম 1 গ্রাম তুল্যাঙ্ক ক্যালসিয়াম, অর্থাৎ যেটাকে আমরা যদি মোলে করি তাহলে হাফ মোল, আর 1 মোল সমান 40, তাহলে হাফ মোল সমান কত হবে? 20 গ্রাম। এরপর 7 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, Na এর রাসায়নিক অর্থাৎ সোডিয়ামের রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া আছে, এটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এবং 1 ফ্যারাডে তড়িৎ যে কত গ্রাম সোডিয়াম তড়িৎদ্বারে সঞ্চিত করবে। তো আমরা যে সম্পর্কটি দেখেছিলাম, মোলার রাসায়নিক তুল্যাঙ্ক সমান যে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 1 ফ্যারাডে, তাহলে 23 বসাবো। এটা মৌলের রাসায়নিক তোমার রাসায়নিক তুল্যাঙ্ক 23 দেওয়া আছে, 23 বসালাম সোডিয়ামের ক্ষেত্রে, এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা জেড ধরে নিচ্ছি। আর 1 ফ্যারাডে বলতে 96,500 কুলাম, তাহলে জেড সমান হয়ে যাবে 2.38 গুণিত 10⁻⁻4 গ্রাম পার কুলাম। তো আমরা বলে দিতে পারি সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হবে 2.38 ইন্টু 10⁻⁻4 কুলাম। ঠিক আছে, এরপর দেখো, তো 1 ফ্যারাডে তড়িৎ মৌলটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমপরিমাণ মৌল অর্থাৎ 23 গ্রাম সোডিয়াম তড়িৎদ্বারে সঞ্চিত করে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো, আম্লায়িত জলের মধ্য দিয়ে 5 মিনিট 50 সেকেন্ডে ব্যাপী 35 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হলো, ক্যাথোডে কত গ্রাম হাইড্রোজেন নির্গত হবে। তো আমরা কিউ সমান অর্থাৎ প্রবাহিত তড়িৎ সমান I ইন্টু টি। তো এখানে I এর মান 35 এবং টি এর মানটা আমরা বসিয়ে দেব, যেহেতু 5 মিনিট 5 গুণিত আমরা সেকেন্ডে সব করব, তো 5 গুণিত 60 যুক্ত 50 করে দেব, তো সেকেন্ড চলে আসবে। সেইখান থেকে আমরা কিউর মানটা পেয়ে যাচ্ছি 12,250 কুলাম্ব। এরপর সিম্পলি আমরা ঐকিক নিয়ম করে দেব যে 96,500 কুলাম তড়িৎ চালনা করলে ক্যাথোডে মুক্ত হয় হাইড্রোজেন 1 গ্রাম, 1 কুলাম্বে কত, এবং 12,250 কত। সেইভাবে করলে আমরা পাচ্ছি 0.127 গ্রাম, অর্থাৎ ক্যাথোডে 0.127 গ্রাম হাইড্রোজেন নির্গত হবে। এরপরে চলে আসছি 8 দাগে প্রশ্ন, একটা গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোষ বিক্রিয়াটি লিখো। এখানে গ্যালভানিক কোষ দেওয়া আছে, তার কোষ বিক্রিয়া লিখতে বলেছে, এবং প্রমাণ অবস্থায় কোষটির প্রাপ্ত বৈদ্যুতিক কার্য নির্ণয় করতে বলেছে। রিডাকশন পোটেনশিয়ালের মান mg প্লাস mg এবং ag প্লাস ag দেওয়া আছে। তো অ্যানোড বিক্রিয়াটি আমরা লিখে দেব একই রকম নিয়মে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে। অ্যানোড বিক্রিয়া করলাম, অ্যানোডে কিন্তু জারণ ঘটবে এবং ক্যাথোডে বিজারণ ঘটবে। তো এই দুটো যোগ করে দেব, এখানে 2e কেটে যাবে,
তারপর আমরা এটা যেটা পেলাম এটা হচ্ছে কোষ বিক্রিয়া, ঠিক আছে। তো বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের যে মোল সংখ্যা তা কিন্তু 2 আসছে এখানে। এরপর আমরা E0 সেল নির্ণয় যদি করি সেই ক্ষেত্রে কি হবে, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ক্লিয়ার? করার পর এখানে মানগুলো সবকটা বসাবো, দুটোর মান বসানোর পর আমরা পেয়ে যাব E0 সেল 3.16 ভোল্ট, অর্থাৎ কোষটির প্রাপ্ত বৈদ্যুতিক কার্য হবে অর্থাৎ W সেল সমান কী হবে NF E0 সেল। তো এইখানে N এর মান 2 এবং F এর মান 96,500, E0 সেলের মান 3.16 জুল। তো এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি কত, W সেল সমান হয়ে যাবে 609.88 কিলো জুল। ক্লিয়ার? এরপর 9 দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি পরিবাহিতা কোষের প্লাটিনাম তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব 2.0 সেন্টিমিটার, প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদে ছেদ দেওয়া আছে 4.0 সেন্টিমিটার স্কোয়ার। উক্ত কোষটিকে একটি 0.4 মোলার দ্রবণে দ্বারা পূর্ণ করা হলে কোষটির রোধ 25 ওহম হয়। দ্রবণটির মোলার পরিবাহিতা কত নির্ণয় করতে হবে? তো মোলার পরিবাহিতা যেহেতু চলে এসেছে নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এখানে কাপ্পা নির্ণয় করতে হবে, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা স্পেসিফিক কন্ডাক্টেন্সটি আমাদের নির্ণয় করতে হবে কাপ্পা। তো কাপ্পা সমান আমরা যেটা জেনে এলাম যে 1/r × L/A, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটির মান কিন্তু দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 25, আর এল এর মান 2 এবং এর মান 4। তো প্রত্যেকটির মান বসানোর পর কাপ্পা কত আসছে, 0.02 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এরপর মোলার পরিবাহিতা আমরা নির্ণয় করব। তো মোলার পরিবাহিতা সমান কী হবে, কাপ্পা × 1000/m, m হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে 0.02 × 1000 ডিভাইডেড বাই 0.4। এখান থেকে পেয়ে যাচ্ছি যে 50 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা সবাই পারবে, অসীম লঘুতায় ক্লোরাসের সূত্র থেকে অসীম লঘুতায় বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মোলার পরিবাহিতা যথাক্রমে দেওয়া আছে। 3টি মোলার পরিবাহিতা এখানে যথাক্রমে দেওয়া আছে, ঠিক আছে। তো ওই একই লঘুতায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোলার পরিবাহিতা কত হবে, এটা কিন্তু তোমরা বই থেকেই পাবে, তো তাও একবার একটু দেখে নেবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি আমরা লিখে দিলাম, এগুলো লিখে দিলাম। এটাকে দেখো, বেরিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে দিয়ে দুটো অংশে ভেঙে দিলাম ক্লোরাসের সূত্র অনুসারে। ক্লিয়ার? তো এর মানটা কিন্তু দেওয়া আছে, এটাকে আমরা 1 নাম্বার করলাম। তারপর বেরিয়াম ক্লোরাইডকে একই রকমভাবে ভাঙলাম, ঠিক আছে, ক্লোরাসের সূত্র অনুযায়ী ভেঙে দিয়ে এর মান দেওয়া আছে, এটা 2 করলাম। একই রকমভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলাম, ভাঙার পর যে মানটি দেওয়া আছে সেটাকে আমরা 3 ধরলাম। এরপর দেখো 1-2 নম্বর যদি করি, 1-2 বলতে এই যে 1 এবং 2, ঠিক আছে, 1-2 যদি করে দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2 ল্যামডা 0m OH এবং 2 ল্যামডা 0m Cl মাইনাস, এটা পেয়ে যাচ্ছি আমরা 243.28 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এরপর এটাকে আমরা 4 ধরে নিলাম। এরপর দেখো 2 × 3 নম্বর সমীকরণ, অর্থাৎ 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। 2 দিয়ে গুণ করার পর 4 নম্বর সমীকরণকে যোগ করে দেব, করে দেওয়ার পর আমরা পেয়ে যাচ্ছি 2 ল্যামডা 0m অ্যামোনিয়াম আয়ন এবং 2 ল্যামডা 0m OH মাইনাস। সেখান থেকে আমরা মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিয়ে যে মানটি আসছে পেলাম। এরপর দেখো এই দুটো অংশ থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2, আর এই দুটো যদি যোগ হয়ে যায় পরস্পর তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। তো সেই মানটি হয়ে যাবে 502.88 এবং ল্যামডা 0m অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সমান হয়ে যাবে, এটা 2 দিয়ে ভাগ করে দেব, করে দিলে আসছে 251.44 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। আশা করি তোমরা এইভাবেই যদি প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো, আশা করি বাকি প্রশ্নগুলো তোমাদের আর আটকাবে না। ওকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।